আজকে 46 নম্বর লেকচার এই সিরিজের প্রথম সিরিজের। আমরা বইটার অনেকটা পড়ে ফেলেছি, খুব ডিফিকাল্ট বই, সময় লাগছে, লাগুক, আমরা দেখি কতদূর যেতে পারি। এখন তৃতীয় বিপ্রতিপত্তি আজকে হবে, পুরোটাই ওয়ার্ল্ড নিয়ে কথা হচ্ছে এবং ওয়ার্ল্ড বলতে গেলে গডের কথা এসেই যাবে। গড নিয়ে তিনি মানে কান্ট আলাদা আলোচনা করেছেন, কিন্তু এখানে কিছু প্রসঙ্গ এসেই যাবে এবং তিনি নিজেও বলেছেন যে সেটা নিয়ে আমি আলাদা আবার আলোচনা করব। প্রথম দুটো দেখেছিলাম তার সঙ্গে কোনো গডের ডাইরেক্ট কোনো কানেকশন নেই, কিন্তু পরের দুটোর সঙ্গে, কিন্তু পরের দুটো বিপ্রতিপত্তির সঙ্গে বা কনফ্লিক্টের সঙ্গে গডের কানেকশন আছে। এবং প্রথম দুটো যেভাবে প্রসিড করেছিলেন, পরের দুটো দেখবে ঠিক সেভাবে প্রসিড করেননি, একটু আলাদা। দেখা যাক কি বলছেন। তো এখানে এই বিপ্রতিপত্তির মধ্যে দুটো প্রতিপক্ষ আছে, দুটো পক্ষ আছে, পক্ষ আর প্রতিপক্ষ। সৎ প্রতিপক্ষ যুক্তি আমরা বলেছিলাম, দেওয়া হচ্ছে যেন থিসিস। Causality in accordance with laws of nature is not only one form which all the appearance from which only one from which all the appearances of the world can be derived. তাহলে causality একটাই নয়, এক রকমের নয়, যেখানে সব জগতের যা জানি আমরা সেগুলো তো সব অ্যাপিয়ারেন্স, আমরা আগেই শিখেছি। সব অ্যাপিয়ারেন্স একটা কজাল রুলে বাঁধা, এটা কান্ট বলেছেন, আমাদের দেখিয়ে এসেছেন। আমরা এমন কিছু এক্সপিরিয়েন্সে পাই না যেটা কজাল রুলে বাঁধা নয়, এক্সপিরিয়েন্সে অন্তত এমন কিছু আসে না। কিন্তু সেই রকম কজালিটি একমাত্র কজালিটি নয়। তাহলে কি? It is also necessary to assume another causality through freedom in order to explain them. Them মানে in order to explain the appearances. এই অ্যাপিয়ারেন্স গুলো একটা কজালিটিতে বাঁধা, কিন্তু এর পিছনেও একটা কজালিটি মানতে হয়, যে কজালিটি যেটা কজালিটি থ্রু ফ্রিডম বলে উনি বলছেন, যেটা স্বাধীন কারণতা, স্বাধীন কারণতা একটা মানতে হয়। আমরা যে কারণতাকে এক্সপিরিয়েন্সে পাই সেটা শর্তাধীন কারণতা। কেন? দেখো, কারণটা খুব সহজটা এই যে আমরা যে কজালিটি দেখে একটা এফেক্ট দেখলাম, দেখেই আমরা জানি, আপনারাই জানি তার একটা কজ আছে। আমার সামনে যে টেবিলটা আছে আমি জানি তার কজটা কি, তা না জানলেও কজ আছে একটা, জানি, জেনারেলি জানি যে কজগুলো কি। টেবিলের কজ একজন মানে মিস্ত্রি, কতকগুলো কাঠের প্ল্যাঙ্ক, এই সমস্ত কাঠের অংশ, এগুলো টেবিলের কজ। কিন্তু কোন অংশ সেগুলো আমরা নাও জানতে পারি, বা কোন মিস্ত্রি করেছে এটা সেটা নাও জানতে পারি, কিন্তু আপনারা এই জিনিসগুলো আমরা জানি, যে কজগুলো আছে। কিন্তু এগুলো আপনারাই জানি মানে ওই সেই পিওর আপনারাই জানি না, যেগুলো কান্ট বলেছিলেন রিলেটিভলি আপনারাই, সেরকম ভাবে আপনারাই জানি। কারণ আমরা অন্য ক্ষেত্রে দেখেছি যে টেবিল বানাতে লোককে, তাই জানি লোকে বানিয়েছে ইত্যাদি, এবং তাকে দেখেছি কতগুলো কাঠের অংশ জুড়তে, কাজেই সেগুলো একটা কজাল চেইনের অধীন। কিন্তু এখানে দাবি করা হচ্ছে সেই কজাল চেইনটাকে, আমরা যে কজালিটিকে জানি সেই কজাল চেইনটাকে মানতে গেলে একটা কজ মানতে হবে, যেই কজটা ফ্রি কজ। ফ্রি কজ মানে কি?
কজালিটি থ্রু ফ্রিডম মানে কি? মানে হচ্ছে আমরা যে কজালিটি গুলো জানি সেগুলো থ্রু ফ্রিডম নয়। যে এফেক্টে জানি তার কজ আছে, কিন্তু আমরা জানি কজটাও কজড, মানে তারও কজ আছে। যে যে কুম্ভকার ঘট বানায় সে কুম্ভকারের কারণ আছে, কুম্ভকারের পিতা তারও কারণ আছে। তাহলে যেগুলো যে কজালিটি জানি সেখানে কজটা ফ্রি নয়, কজটাও কন্ডিশন। কিন্তু আমাদের এই কজালিটি মানতে গেলে এমন একটা কজালিটি মানতে হবে যে কজালিটিটা ফ্রি, অর্থাৎ কজটা ফ্রি, অর্থাৎ কজটা আনকন্ডিশনড, এই দাবি করছেন। এখন একটা প্রশ্ন হবে, এই কজটা যে আনকন্ডিশনড কজের কথা বলা হচ্ছে, এই কজটা ইন দ্য ওয়ার্ল্ড আছে না আউট অফ দ্য ওয়ার্ল্ড আছে? এটা প্রশ্ন হবে। সেটা কিন্তু খেয়াল করবার মতন বিষয় এই আর্গুমেন্টে। অ্যান্টিথিসিসে বিষয়টা আরো স্পষ্ট হবে। তাহলে আরেকবার পড়ছি, কজালিটি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লজ অফ নেচার, with laws of nature is not the only one from which all the appearances of the world can be derived. It is স্যার একবার পেজ নাম্বারটা বলবেন? 484. It is also necessary to assume another causality through freedom in order to explain them. এই কজালিটিকে ব্যাখ্যা করবার জন্য আরেকটা কজালিটি মানতে হবে, এর হায়ার অর্ডার। Assume that there is no other causality than that in accordance with laws of nature. তাহলে কান্ট সবসময় উল্টোটা ধরে করছেন, যে এটা ধরে নিই যে আর কোনো কজালিটি নেই, এই এক রকমেরই কজালিটি আছে। তাহলে কি হবে? Then everything that happens presupposes a previous state upon which it follows without exception according to a rule. তাহলে কি হবে? যে আমি যাই দেখবো তার আগে একটা কজ আছে এবং তারও আগে একটা কজ আছে, একটা নিয়ম অনুসারে এটা চলবে। যা কিছু ঘটে তার পিছনে একটা কজ আছে, এটাই তো ক্লেম, কজালিটি ক্লেম, যে এভরি অল্টারেশন হ্যাজ ইটস কজ। এটাই তো কজালিটির প্রিন্সিপালের ক্লেম। বাট নাও দ্য প্রিভিয়াস স্টেট ইটসেলফ, মানে আগের কজটা ইটসেলফ, মাস্ট বি সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, সেটা ঘটেছে, আগের ঘটনাটা ঘটেছে, কাম টু বি ইন টাইম when it previously was not. তাহলে আগের ঘটনাটাও কোনো একটা সময় ছিল না। এফেক্ট মানে কি? এফেক্ট মানে যা ছিল না এলো, সেটাই হচ্ছে এফেক্ট। সৎকার্যবাদটা এখানে চলবে না, এফেক্ট মানে একটা নতুন কিছু হলো। তাহলে যেটা ছিল না সেটা এলো। এলো মানে কি? কোনো একটা সময় এলো, সেটা কোনো একটা সময় ছিল না, কোনো একটা সময় হলো। তাহলে সেটা came to be in a time, একটা সময় হলো, when it previously was not, আগে এটা ছিল না। Since if it had been at every time, then its consequence could not have just arisen, but would always have been. যদি এটা সব সময় থাকতো, কোনটা? এই কজটা, তাহলে কনসিকোয়েন্সটা নতুন করে তৈরি হতে পারতো না, কনসিকোয়েন্সটাও সবসময় থাকতো। মানে উল্টো দিক থেকে যুক্তি দিচ্ছেন, কজ থাকলে তো এফেক্ট থাকবেই। তাহলে কজটা যদি সবসময় থাকতো তাহলে কনসিকোয়েন্সটাও সবসময় থাকতো, কিন্তু আমি দেখি কনসিকোয়েন্সটা সবসময় থাকে না। তাহলে কজটা নিশ্চয়ই এক সময় সমবেত হয়, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট ইন টাইম সেটা সমবেত হয়, কজগুলো হয়ে এফেক্টটা তৈরি করে। Thus, the causality of the cause through which something happens is always something that has happened. তাহলে এখন যেটা ঘটছে তার কজালিটিটা বুঝতে গেলে বুঝতে হবে যে এমন একটা কিছু আছে যেটা অলরেডি ঘটে গেছে,
এতদূর পর্যন্ত প্রমাণিত হলো, তাই এখন এটা ঘটলো। কারণ কজটা তো প্রিসিডিং, সব সময় এফেক্টের প্রিসিডিং, কারণ কজটা ঘটে গেছে, তাই এফেক্টটা ঘটলো। Which according to the law of nature presupposes once again a previous state and its causality. এইভাবে চলতে থাকো, and this in the same way a still earlier state and so on. চলতে থাকবে, আগে কিছু, এর আগে কিছু ঘটেছিল, এর আগে কিছু ঘটেছিল, তার আগে কিছু ঘটেছিল, এইভাবে চলতে থাকবে। If therefore everything happens according to mere laws of nature, যদি ল অফ নেচার অনুসারে সবকিছু ঘটে, তাহলে কি হবে? Then at every time there is only a subordinate but never a first beginning. তাহলে আমি সবসময় পাবো, ফার্স্ট বিগিনিংটা কখনোই পাবো না, সবসময় একটা সাবঅর্ডিনেট কিছু পাবো, যে অন্য থেকে ঘটেছে, এটাই পাবো। এটা চলতে থাকে, তাই তো লজিক্যালি ফলো করে। But now the law of nature consists just in this. Law of nature কি বলে? That nothing happens without a cause sufficiently determined a priori. Laws of nature বলে যে মানে কিছুই ঘটতে পারে না যে আগেই কিছু কজ ডিটারমিন্ড ওয়েতে ঘটা না ঘটলে। এইটা ট্রিক, জায়গাটা ট্রিক, আর্গুমেন্টের ট্রিক। কজটা ডিটারমিন্ড না হলে এফেক্টটাও ডিটারমিন্ড হতে পারে না, কজটাকে ডিটারমিন্ড হতে হবে। কজটা হতেও পারে, নাও পারে, এরকম হতে পারবে না। কজটা আগে থেকে হয়ে গেছে ডিটারমিন্ড, এরকম হলে তবেই এফেক্টটা ডিটারমিন্ড হবে। Thus, the proposition that all causality is possible only in accordance with laws of nature, when taken in its ultimate universality. তাহলে লজ অফ নেচার, তার তো একটা ইউনিভার্সালিটি আছে, কারণ লজ অফ নেচার গুলো আমরা জানি এগুলো নেসেসারি ল, কন্টিনজেন্ট নয়। নেসেসারি ল মানে আপ্রায়ারি ল নয়, নেসেসারি ল হলেও সেগুলো আপোস্টেরিয়রাই নেসেসারি ল হয়। যেমন ফ্রিকশন কজেস হিট, এটা একটা নেসেসারি ল, কিন্তু এটা নেসেসারি ইন এক্সপিরিয়েন্স, আপ্রায়ারি নয়। কিন্তু দ্য প্রিন্সিপাল অফ কজালিটি, তার মানে দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। দ্য প্রিন্সিপাল অফ কজালিটি অ্যান্ড লজ অফ কজালিটি, লজ অফ কজেশন। প্রিন্সিপাল অফ কজালিটি শুধুমাত্র এইটুকু বলে এভরি অল্টারেশন হ্যাজ ইটস কজ, অ্যান্ড যেটা কান্ট বলেননি, অ্যান্ড অন্যান্যরা যোগ করেছেন, দ্য সেম কজ প্রডিউসেস দ্য সেম এফেক্ট। কান্ট প্রথমটা বলেছেন, পরেরটা বলেননি, পরেরটা অন্যান্যরা বলে। কিন্তু কজাল ল সেগুলো আলাদা। কজাল ল কিরকম? ফ্রিকশন কজেস হিট, এটা একটা কজাল ল। প্রিকিং অ্যান অর্গানিজম, কজাল লটা হচ্ছে, প্রিন্সিপালটা হচ্ছে হাইয়েস্ট জিনিস, যেখানে দেখো সেটা অলমোস্ট কন্টেন্টলেস, কন্টেন্ট নেই, কি নিয়ে বলা হচ্ছে না, সেখানে বলা হচ্ছে এটা একটা আমব্রেলা ল, একটা আমব্রেলা প্রিন্সিপাল। এভরি অল্টারেশন হ্যাজ ইটস কজ, সব পরিবর্তনের কারণ আছে। কোন পরিবর্তনের কি কারণ সেটা বলে দেওয়া হচ্ছে না, কিন্তু কজাল ল গুলো, কজালটা প্রিন্সিপাল, তার আরেকটা পার্ট আছে যেটা কান্ট আলোচনা করছেন না, সেটা হচ্ছে the same cause produces the same effect. এখানেও বলে দেওয়া হচ্ছে না কোন কজ কোন এফেক্ট কে প্রডিউস করে, কিন্তু কজাল ল গুলো আলাদা। কজাল ল গুলো কিন্তু প্রিন্সিপালের মতো নয়, সেগুলো কন্টেন্ট আছে, বলে দেয়। যেমন ফ্রিকশন কজেস হিট, এটা কজাল ল, সিম্পল একটা কজাল ল, ফ্রিকশন কজেস হিট।
মেটেরিয়াল বডিজ গ্র্যাভিটেট, কজাল ল। এখানে কজ কি এফেক্ট কি বলে দিচ্ছে। ফ্রিকশনটা কজ আর হিটটা এফেক্ট বলে দিচ্ছে। এই কজাল প্রিন্সিপালটা আপ্রায়রাই, কিন্তু কজাল লটা আপ্রায়রাই নয়। ফ্রিকশন কজেস হিট, এটা আমরা জেনেছি এক্সপিরিয়েন্স থেকে, কিন্তু কান্ট বলবেন কজাল প্রিন্সিপালকে আমরা জেনেছি আপ্রায়রাই। ওই ক্যাটেগরি থেকে ফলো করে ওটা। চলো, এখন এফেক্টটা ডিটারমিন্ড হতে গেলে কজটাকে ডিটারমিন্ড হতে হবে। কজটা থাকতেও পারে নাও থাকতে পারে, তাহলে তো এফেক্টটাও না থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এফেক্টটা ডিটারমিন্ড মানে এফেক্টটা আছে, তাহলে কজটাও ছিল, তাকে ডিটারমিন্ড হতে হবে। এটাই বলা হচ্ছে ডিটারমিন্ড আপ্রায়রাই, এবং আমরা এটা আপ্রায়রাই বুঝতে পারি যে ওটা ডিটারমিন্ড, নাহলে এটা আসতে পারে না, এটা ডিটারমিন্ড হতে পারে না। Thus, the proposition that all causality is possible only in accordance with laws of nature when taken in its ultimate universality. এবার আমরা একটা লেভেল ওপরে চড়ে গেলাম। এই ওপরে উঠে বলছি যে সব কজালিটি হচ্ছে ইউনিভার্সাল। তার মানে কজালিটিকে আমি এটার কজ ওটা এটা বলছি না, যে পরে সেই টেবিলটা বানিয়েছে এই কজের কথা বলছি না। আমি একটা লেভেলে উঠে গেলাম, গিয়ে বললাম যে কোনো টেবিলেরই কজ আছে, সেই কজটা ডিটারমিন্ড। এবার যে কোনো ইউনিভার্সালাইজ করে ফেলেছি। কন্ট্রাডিক্টস ইটসেলফ, এটা একটা সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে যাবে। কেন কেন বলছেন and therefore thus causality cannot be assumed to be the only one। কারণ ক্লেমটাই হচ্ছে এই যে কোনোটাই ডিটারমিন্ড নয়, টোটালি ডিটারমিন্ড নয়। কেন নয়? সেটা প্রিভিয়াসের ওপর নির্ভর করে। কোনোখানে গিয়ে বলতে পারবেন এটা কমপ্লিটলি ডিটারমিন্ড। ডিটারমিন্ড মানে কি? ডিটারমিন্ড মানে হচ্ছে সেটা আর কিছুর উপর নির্ভর করে না। এটা হলে এটা হবে, তাহলে আর ডিটারমিন্ড হলো না। কিন্তু সব কজালিটি এরকম, এটা হলে এটা হবে, যদি এটা হয় এটা, কজালিটির ফর্মটাই যদি তাহলে কমপ্লিট ডিটারমিনেশন কোথাও পাবে না। কিন্তু আমরা জানি টোটাল কজালিটিটা একটা ডিটারমিন্ড ল। তাহলে এই টোটাল ডিটারমিনেশনের সঙ্গে কজাল ডিটারমিনেশনের একটা কনফ্লিক্ট হয়, কান্ট মনে করছেন। যদি না আমি একটা আনকন্ডিশনড পাই, তাহলে আনকন্ডিশনটা টোটালি ডিটারমিন্ড, তাহলে কন্ডিশন গুলো তারপরে ডিটারমিন্ড হচ্ছে, তাহলে বুঝতে পারছি। তাহলে ওই প্রথম কন্ডিশনটাও কন্ডিশন, তাহলে তো সেটা ডিটারমিন্ড হলো না। প্রথম কন্ডিশন বলে যদি কাউকে ধরি, সেটাও যদি কন্ডিশন হয়, তাহলে সেটা আনকন্ডিশন হলো না, মানে ডিটারমিন্ড হলো না। সেটা ডিটারমিন্ড না হলে তারপরেরটা ডিটারমিন্ড হবে না। এবার উল্টো ক্রমে ভাবো, আর তারপরেরটা ডিটারমিন্ড না হলে তারপরেরটা ডিটারমিন্ড হবে না। তাই জন্য বলছেন the proposition that all causality is possible only in accordance with laws of nature when taken in its ultimate universality, এটা যদি ইউনিভার্সালিটি নিয়ে থেকে ভাবা যায়, তাহলে কন্ট্রাডিক্টস ইটসেলফ, এর মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। কারণ আলটিমেটলি ডিটারমিন্ড হতে পারবে না। একটা ডিটারমিন্ড সিরিজ হলে সেটাতে একটা ডিটারমিনেশন লাগবে, এবং সেটাকে ডিটারমিন করবে কে? করতে গেলে একটা কিছু থাকবে যেটা আনডিটারমিন্ড, সে ডিটারমিন করে দিচ্ছে। সেটাও যদি কন্ডিশনড হয়, তাহলে তো আর তুমি আনকন্ডিশনাল পেলে না, এবং সেটা ডিটারমিন্ড আর কখনোই হতে পারবে না।
অন্যভাবে বুঝতে গেলে, এবার বোধের দিক থেকে যদি ভাবো, তুমি বুঝতে পারবে এইটা, এই থিওরিটা, যদি তুমি আগে ওই থিওরিটা বোঝো। এবার আবার বললাম যে তুমি এ থিওরিটা বুঝতে পারবে যদি তুমি বি থিওরিটা আগে বোঝো, ওর থেকে এটা ফলো করে। বি থিওরিটা তুমি বুঝতে পারবে যদি সি থিওরিটা আগে বোঝো। এরকম ভাবে চলতে থাকো, কিন্তু কোনো একটা জায়গায় একটা এক্স থিওরি আসতে হবে যেটা তুমি বুঝতে পারবে আগে কোনো থিওরি না বুঝেই, বোধের দিক থেকে। না হলে কোনোদিনই এই এ থিওরিটাকে আর বুঝতে পারবে না, কারণ কোনোখান থেকে তো শুরু করতে পারছো না। কজালিটির ক্ষেত্রেও সেই একই ফাঁস রয়েছে, ডিটারমিন্ড হবে না। এটা ডিটারমিন্ড হবে আগেরটার উপর নির্ভর করে, কিন্তু আগেরটাও যদি ডিটারমিন্ড হয় তার আগেরটার উপর নির্ভর করে, তাহলে কোনো একটা কিছু পেতে হবে যেটা ডিটারমিন্ড হয় কোনো কিছুর ওপর না নির্ভর করে। এটাই হচ্ছে আর্গুমেন্ট। Accordingly, a causality must be assumed through which something happens without its cause being further determined by another previous cause. তাহলে বোঝা যাচ্ছে যে একটা কজ পেতে হবে যেটা অন্য আগের কজের দ্বারা ডিটারমিন্ড নয়, এরকম একটা কজ খুঁজে পেতে হবে। দ্যাট ইজ অ্যান অ্যাবসলিউট কজাল স্পন্টেনিটি। মানে একটা অ্যাবসলিউট কজ পেতে হবে যে নিজে নিজেই কাজ করে, এফেক্ট করতে পারে, যে এফেক্ট তৈরি করতে পারে নিজে নিজেই, কোনো কিছুর ধাক্কা খেয়ে এফেক্ট তৈরি করে না। বুঝতেই পারছো ইঙ্গিতটা কার দিকে? ইঙ্গিতটা কার দিকে? গড। গড, গডের দিকে। এখান থেকেই গডের আলোচনা শুরু হয়ে যাচ্ছে। এটা থাকতে হবে। A series of appearances that runs according to natural laws. ওই একবার চালিয়ে দিলেন, তারপরে ন্যাচারাল ল অনুসারে চলবে। হেন্স ট্রান্সেন্ডেন্টাল ফ্রিডম, তাহলে তার কিন্তু একটা ট্রান্সেন্ডেন্টাল ফ্রিডম আছে। ট্রান্সেন্ডেন্টাল কেন? এটা আমাদের রিজন ডিমান্ড করছে এই ফ্রিডমটা, ট্রান্সেন্ডেন্টাল ফ্রিডম, উইদাউট হুইচ even in the course of nature the series of appearances is never complete on the side of the causes. সেরকম কজ না মানলে আমরা এফেক্টের দিক থেকে সিরিজটা বুঝতে পারছি ইনকমপ্লিট, কিন্তু কজের দিক থেকেও যদি ইনকমপ্লিট হয়ে যায় তাহলে তো সিরিজটাই হবে না, কারণ আমরা জানি টোটাল সিরিজটা নেসেসারি সিরিজ। তো নেসেসিটি যদি সবসময় ডিপেন্ডেন্ট হয়, পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, এরকম করে চলে, বা উল্টো দিক থেকে আর ইজ ইমপ্লাইড বাই কিউ and Q is implied by P, এরকম ভাবে যদি চলতে থাকে উল্টো দিক থেকে, তাহলে এই সিরিজটা কোনোভাবেই ডিটারমিন্ড হবে না। কিন্তু সিরিজটা ডিটারমিন্ড, কজাল সিরিজটা, কারণ সেটা নেসেসারি। তাই জন্য আমাদের ওরকম একটা আলটিমেট কজ মানতে হবে। এটা গেল থিসিস। এবার অ্যান্টিথিসিস। খেয়াল করে দেখো, আগের গুলোয় দুটো দুটো করে অল্টারনেটিভ ছিল, এখানে একটাই অল্টারনেটিভ এই আর্গুমেন্টটায়। মানে এই বাদী পক্ষ এখানে কিন্তু একটাই আছে। আগে আগে প্রত্যেকটাই ছিল পি অর কিউ, পি হলে এই অসুবিধা হবে, কিউ হলে এই অসুবিধা হবে। এখানে কিন্তু একটাই পক্ষ, একটাই অল্টারনেটিভ। এবং অ্যান্টিথিসিসেও একটাই, কিন্তু তার মধ্যে দুটো জিনিস আছে। দেয়ার ইজ নো ফ্রিডম, তাহলে ওখানে প্রমাণ করা হলো দেয়ার ইজ ফ্রিডম, ফ্রি কজ। এবার ক্লেম করা হচ্ছে দেয়ার ইজ নো ফ্রিডম, কিন্তু তার ভিতরে আবার দুটো অল্টারনেটিভ হতে পারে। But everything in the world happens solely in accordance with laws of nature. জগতে সবকিছুই লজ অফ নেচারের অধীন, কোনো ফ্রিডম নেই। এখানে দুটো অল্টারনেটিভের কথা কান্ট বলবেন, আসবে কথাটা প্রসঙ্গে।
Suppose there were a freedom in the transcendental sense. ওই transcendental freedom এর কথা আগেই বলেছেন, transcendental sense একটা freedom আছে, as a special kind of causality, যেটা আগের ক্লেমটাই ছিল সেটারই খণ্ডন, একটা স্পেশাল কাইন্ড অফ কজালিটি, যেটা ট্রান্সেন্ডেন্টাল কজালিটি ফ্রম ফ্রিডম বা কজালিটি ফ্রম ট্রান্সেন্ডেন্টাল ফ্রিডম, এটা আছে। ইন অ্যাকর্ডেন্স উইথ হুইচ দ্য অকারেন্সেস অফ দ্য ওয়ার্ল্ড কুড ফলো, এটা ব্যাখ্যা করতে হচ্ছে না, সেটা অনুসারেই জগতের সবকিছু ঘটনাগুলো ঘটে। নেমলি এ ফ্যাকাল্টি, এখানে ফ্যাকাল্টি শব্দটা ইউজ করছেন অন্য সেন্সে, ওই সেন্সে নয়, মেন্টাল স্টেট অর্থে নয়, একটা ক্ষমতা, একটা কিছু, এই অর্থে ফ্যাকাল্টি। নেমলি এ ফ্যাকাল্টি অফ অ্যাবসলিউট বিগিনিং অফ স্টেট, তাহলে এমন একটা ক্ষমতা যেটা দিয়ে প্রথম শুরুয়াতটা হয়। and hence also a series of its consequences, তারপরে সেই একটা অবস্থা উৎপন্ন হলো তার থেকে তার আবার কনসিকুয়েন্স গুলো, তার আবার ফলশ্রুতি গুলো উৎপন্ন হয়, মানে তার কার্যগুলো উৎপন্ন হয়। Then not only will a series being absolutely through this spontaneity, but the determination of this spontaneity itself to produce the series, that is its causality, will begin absolutely, তাহলে এটাকে অ্যাবসলিউট হতে হবে, so that nothing precedes it through which this occurring action is determined in accordance with the constant laws, তাহলে এটাকে কনস্ট্যান্ট ল এর বাইরে থাকতে হবে। যে কজালিটিকে, যে কজালিটি, কজাল চেইন তৈরি হচ্ছে, কজাল ল তৈরি হচ্ছে, একে তার বাইরে থাকতে হবে, এই ফ্যাকাল্টিটাকে। Every beginning of action, however, presupposes a state of the not yet acting cause. তাহলে দেখো, যে কোনো মানে বলছে কোনো অ্যাকশনের শুরু হচ্ছে, তার আগে একটা স্টেট আমাদের ভাবতে হবে যেখানে কজগুলো উপস্থিত হয়েছে কিন্তু এফেক্টটা শুরু হয়নি, কারণের সমাধান হয়েছে কিন্তু কার্যের শুরু হয়নি, এরকম একটা স্টেট তো মানতে হয় আমাদের। মানে তন্তু আছে, তন্তুবায় আছে, সবকিছু আছে, তাঁত যন্ত্র আছে, কিন্তু ওই তন্তু বয়ন কার্য বা তন্তু সংযোগ কার্যটা শুরু হয়নি, এরকম একটা স্টেট মানতে হবে। And a dynamically first beginning, dynamically, কারণ একটা বলেছিলেন ম্যাথামেটিক্যাল আর ডায়নামিক্যাল এর মধ্যে পার্থক্য করেছিলেন, টাইমের সিরিজটা হচ্ছে ম্যাথামেটিক্যাল সিরিজ আর ডায়নামিক্যাল সিরিজ হচ্ছে কজাল সিরিজ, এটা আমরা বারবার বলে এসেছি। Dynamically, first beginning of action presupposes a state that has no causal connection at all with the cause of the previous one. তাহলে আগের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এরকম একটা স্টেট থাকতে হবে, দ্যাট ইজ ইন নো ওয়ে ফলোজ ফ্রম ইট, সেটা আগের স্টেটের সঙ্গে এই স্টেটটার কোনো সম্পর্ক নেই, তার থেকে এটা আসে না। Thus, transcendental freedom is contrary to the causal law. The transcendental freedom causal law এর বিরোধী, কারণ তার ক্ষেত্রে বুঝতেই পারছি, তার ক্ষেত্রে তো একটা এমন অবস্থা থাকতে হবে যেটা পূর্ববর্তী অবস্থার দ্বারা নির্ধারিত নয়। And is a combination between the successive states of effective causes, in accordance with which no unity of experience is possible, which thus cannot be encountered in any experience, and hence is an empty thought entity.
বলছেন তাহলে এই সিরিজের মধ্যে পড়ে না। এবার এই দিক থেকে ভাবো, কান্ট মনে করছেন যে তিনি প্রমাণ করে এসেছেন যে আমাদের এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে কজালিটি, যে এক্সপিরিয়েন্স আমাদের হয় বা কজালিটিকে যে বুঝি আমরা, সেটা বুঝি থ্রু ইনটুইশন। ইনটুইশনের কজালিটি যদি বা আপ্রায়োরাই কনসেপ্ট, কিন্তু সেটাকে বোঝা যাবে না যতক্ষণ না ইনটুইশন আসবে। ইনটুইশন ইন টাইম, টাইমে আগে পরে ইনটুইশন এলে আমরা কজালিটি বুঝতে পারি, ওই অ্যানালজি দিয়ে বুঝতে পারি। ওই সেকেন্ড অ্যানালজি, যেটা সেই শিপ কাছে আসছে, তার মাস্তুলটা দেখা যাচ্ছে, তারপরে তার বডিটা দেখা যাচ্ছে, সেই অ্যানালজি দিয়ে আমরা বুঝতে পারি কজালিটিকে। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা এই সিরিজের বাইরে, শিপ আর শিপের মাস্ট মানে মাস্তুল, এইটা এগুলো সবই আমাদের ইনটুইশনে ধরা পড়ে, এগুলো ম্যানিফোল্ড হিসেবে আমাদের কাছে আসে। কিন্তু বাই প্রিসাপোজিশন আমাদের এখানে যেটা ধরে নেওয়া হচ্ছে যে ফার্স্ট কজ, যেটা যেটা মানে কজালিটি থ্রু ট্রান্সেন্ডেন্টাল ফ্রিডম, এটা তো এই সিরিজের বাইরে। কাজেই তার ক্ষেত্রে কোনো ইনটুইশন থাকবে না, যে ইনটুইশন হলেই সেটা কিন্তু কজাল সিরিজের মধ্যে, মানে আমাদের এই ন্যাচারাল কজের মধ্যে, কজাল সিরিজের মধ্যে পড়ে যাবে। এটার ক্ষেত্রে, এই ফার্স্ট কজের ক্ষেত্রে বা ওই কজালিটি থ্রু ট্রান্সেন্ডেন্টাল ফ্রিডমের ক্ষেত্রে কোনো ইনটুইশন থাকতে পারবে না। আর যেটাই ইনটুইশন নেই, যে কনসেপ্টের ইনটুইশন নেই, সেই কনসেপ্টটাকে কান্ট তো আগেই বলে এসছেন এমটি। সেই কনসেপ্টস উইদাউট পারসেপ্টস আর এমটি, সেই প্রথমেই পড়ে এসছো। কি ছিল, A95 বোধহয় ছিল, সেখানেই পড়ে এসছো যে কনসেপ্ট, পারসেপ্ট ছাড়া কনসেপ্ট, সেটা এমটি। তাই এই কজাল কনসেপ্ট কি হবে, এমটি থট এন্টিটি, হয়ে যাবে। Thus, we have nothing but nature, in which we must seek the condition and order of occurrences in the world. আমাদের কাছে শুধু পড়ে রয়েছে নেচার, আমরা যাকে জানতে পারি সেটা নেচার। এমটি কনসেপ্ট অনেক বানাতে পারি। কাজে আগে যে আর্গুমেন্ট দেওয়া হলো যে একটা ফার্স্ট কজ থাকতে হবে, না হলে একে ডিটারমিন করা যাবে না, সেসব আর্গুমেন্ট মেনে নিয়ে এবার বলা হচ্ছে যে উল্টো দিকের আর্গুমেন্ট দিয়ে বলা হচ্ছে যে সেরকম কিছু মানলেও সেটা একটা এমটি কনসেপ্ট, কারণ সেটা সেরকম জিনিস নেচারের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমাদের কাছে কি আছে, শুধু নেচার আছে, আর সেই নেচারের মধ্যে কি আছে, কিছু ঘটনা আছে, যেগুলো জাগতিক ঘটনা। এই আমাদের এক্সপিরিয়েন্স হয়, এর বাইরে আমাদের এক্সপিরিয়েন্স হয় না। ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স from the law of nature is indeed a liberation from coercion. coercion মানে বাধ্যতা, এখানে বাধ্যতা অর্থে বলা হচ্ছে। অনেক সময় coercion কথাটা জানো তোমরা, বল প্রয়োগ অর্থে ব্যবহার করা হয়, এখানে বাধ্যতা। তাহলে সে কিন্তু এই কার্যকারণের বাধ্যতার বাইরে, but also from the guidance of all rules, সব নিয়মের ঊর্ধ্বে। কারণ এটা তো কি দেখিয়ে দেওয়া হলো, এটা জগতের বাইরে, অভিজ্ঞতার জগতের বাইরে। কাজে অভিজ্ঞতার জগতের যা নিয়ম আছে, যা যা নিয়ম আছে, সেই নিয়মগুলোর সব নিয়মের ঊর্ধ্বে। অভিজ্ঞতা জগতের কি জাতীয় নিয়ম আছে, আমরা জানি দু ধরনের নিয়ম আছে। এক ধরনের নিয়ম আমরা একটু আগেই বললাম, যেগুলো অভিজ্ঞতা দিয়ে আমরা পাই, যেগুলো কজাল লজ, ফ্রিকশন কজেস হিট। আরেক রকমের আপ্রায়োরাই নিয়ম আছে, সেগুলো এই ওয়ার্ল্ডেরই নিয়ম, এই ওয়ার্ল্ডে অ্যাপ্লাইড হয়, তারও বাইরে, সব রকম নিয়মের ঊর্ধ্বে।
তাহলে liberation from coercion, indeed a liberation of coercion, but also from the guidance of all rules. কোনো রুলের দ্বারা নির্ধারিত হয় না। For one cannot say that in place of laws of nature, laws of freedom enter into the course of the world, because if freedom were determined according to laws, it would not be freedom, but nothing other than nature. এর লেখাটা একটু ক্রিপ্টিক। এইখানেই ওই ইন অ্যান্ড আউটের প্রশ্ন। এই ফ্রিডমটা কোথায় আছে? এই ফ্রিডমটা যদি বলো বাইরে আছে, মানে এই কজাল নেচারের বাইরে আছে, তাহলে এ তো কজাল নেচারের মধ্যে আর ঢুকতে পারবে না, ডিটারমিন করতে পারবে না, কারণ ও বাইরেই পড়ে থাকবে। আর যদি বলো এই ওয়ার্ল্ডের মধ্যে আছে, তাহলে সে তো কজাল গ্রিপের মধ্যে চলে আসবে, কজালিটির মধ্যে চলে আসবে, এই কজাল চেনের মধ্যে ঢুকে যাবে, তারও কজ থাকবে। কোনটা তুমি বলতে চাও? মানে ট্রান্স ওয়ার্ল্ড কজালিটি তো সম্ভব নয়, কান্ট দেখিয়ে এসছেন। মানে দুটো ওয়ার্ল্ডের মধ্যে কজাল চালাচালি এটা হবে না, কান্ট আগে দেখিয়ে এসছেন। তাহলে একে যদি এই ফ্রি কজটাকে যদি এই ওয়ার্ল্ডের বাইরে রাখো, তাহলে সেটা এই ওয়ার্ল্ডের জিনিসকে কজ করতে পারবে না। আর এই ওয়ার্ল্ডের মধ্যে যদি রাখো, তাহলে কজাল রুলের মধ্যে পড়ে যাবে, কজাল চেনের মধ্যে পড়ে যাবে, তাহলে আর ফ্রিডম থাকবে না। তাহলে বাইরে রাখলে ফ্রিডম থাকবে, কিন্তু থেকেও কোনো লাভ নেই, এখানে কিছু করতে পারবে না, কারুকার্য করতে পারবে না। কিন্তু যদি ভেতরে রাখো, এখানে কারুকার্য করতে পারবে, কিন্তু ফ্রিডম থাকবে না, সে ডিটারমিন্ড হয়ে যাবে। For one cannot say that in place of the laws of nature, laws of freedom enter into the course of the world. Laws of freedom মাঝখানে জগতের মধ্যে ঢুকে পড়েছে, এটা বলতে পারবে না। Because if freedom were determined according to laws, ফ্রিডমটাও যদি নিয়মের দ্বারা ডিটারমিন্ড হয়ে যায়, it would not be freedom, এটার ফ্রিডম থাকবে না। তাহলে ফ্রিডমকে বাইরে থাকতে হবে। But nothing other than nature, এটা নেচারেরই পার্ট হয়ে যাবে, নেচারের বাইরে রাখতে হবে একে। আর বাইরে রাখলে নেচারকে কজ করতে পারবে না, এটা হচ্ছে বক্তব্য। এখানে আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন এই যে, যেটা তোমাদের নোটিস করতে বলছি, কান্ট কিন্তু ফ্রিডম মানেন, ফ্রিডম অফ উইল মানেন, সেটা খেয়াল করতে হবে। কিন্তু এটা দেখিয়ে দিচ্ছেন, এখানে খুব স্পষ্ট করে দিচ্ছেন, ফ্রিডম অফ উইল আমাদের এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে হবে না। কোন রকমের ফ্রিডম আমাদের এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে হবে না। তাহলে হতে গেলে বাইরের ওয়ার্ল্ডে হবে, কিন্তু বাইরের ওয়ার্ল্ডে হতে গেলেও সেটা প্রশ্ন হচ্ছে, সেটা কিন্তু এই ওয়ার্ল্ডে কোনো কিছু করতে পারবে না, এটা সমস্যা। সে সমস্যা এখানে থাক, পরে সেটা নিয়ে আলোচনা করা হবে, যখন ফ্রিডমের আলোচনা করা হবে তখন আলোচনা করা হবে। কিন্তু অন্তত এটা বোঝা যাচ্ছে ওরকম একটা কজ এখানে কিছু করতে পারবে না। Thus nature and transcendental freedom are as different as lawfulness and lawlessness. এইখানে উনি এলেন যে একটা লফুলনেস এক জায়গায় আছে, এক জায়গায় ললেসনেস আছে। তুমি ললেসনেস কে মাঝখানে এনে লফুলনেস এর মধ্যে ঢুকিয়ে দিতে পারবে না। লফুলনেস এর মধ্যে ললেসনেস কে ঢুকিয়ে দিলে সেটাও লফুল হয়ে যাবে, ললেস আর থাকবে না। তাহলে আলাদা ওয়ার্ল্ডে রাখতে হবে, কিন্তু আলাদা ওয়ার্ল্ডে রাখলে এই ওয়ার্ল্ডে সে ইন্টারফেয়ার করতে পারবে না, কারণ এই ওয়ার্ল্ডে ইন্টারফেয়ার করলে এই ওয়ার্ল্ডটা ললেস হয়ে যাবে, কিন্তু এই ওয়ার্ল্ডটা লফুল ওয়ার্ল্ড, এটা বলছেন। The
former burdens the understanding with the difficulty of seeking the ancestry of occurrences ever higher in the series of causes, because the causality in them is at every time conditioned. তাহলে যেখানে আমরা এই কজাল ডিটারমিনেশনের কথা বলছি, কজাল ওয়ার্ল্ডের কথা বলছি, সেটা কিন্তু সব সময় আমাদের কাছে ওই বার্ডেনটা থাকবে যে একটা প্রিভিয়াস কজের উপর ডিপেন্ড করবে সে। বাট ইট প্রমিসেস in compensation a thoroughgoing and lawful unity of experience. কিন্তু সেই ভারটা আমাদের উপর, সেই চাপটা থাকলেও এটা এখানে কিন্তু আমরা একটা জিনিস পাচ্ছি, একটা টোটাল ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ড পাচ্ছি, একটা সম্পূর্ণ ব্যাখ্যা পাচ্ছি। While the mirage of freedom, এই যে স্বাধীনতার ভ্রম, ওই স্বাধীনতা, যে স্বাধীনতার কথা বলছেন, সেই স্বাধীনতার ভ্রম বা অলিক কল্পনা, অন দ্য কন্ট্রারি, তাহলে স্বাধীনতা নেই এটা বললে আমাদের খুব সুন্দর একটা ব্যাখ্যা পাচ্ছি ওয়ার্ল্ডে। কিন্তু যদি উল্টো দিক থেকে বলি, স্বাধীনতার কথা বলি, তাহলে কি হবে? তো অফকোর্স অফারিং এ রেস্ট টু দ্য ইনকোয়ারিং আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এই যে স্বাধীনতা নেই, কজাল চেইন, এখানে একটা আমাদের আনরেস্ট আছে, তাই না? আমরা কোথাও থামতে পারছি না, আমরা প্রিভিয়াস কজে যাচ্ছি, তার থেকে প্রিভিয়াস কজে যাচ্ছি, কিন্তু একটা হল্টিং জায়গা নেই, তার মানে একটা অস্বস্তি আমাদের রয়েছে। ভারতীয় দার্শনিকরা খুব চালাক, খুব চালাক। তারা কিন্তু কায়দা করে দিয়েছেন এই আনরেস্টটা থাকবে না। তুমি যদি টাইমকে লিনিয়ার না বলো, সাইক্লিক্যাল বলো, তাহলে আর কোথা থেকে শুরু আর বলার সেই দায়টা তো আর থাকবে না। খুব কায়দা করে দিয়েছেন। এই কারণ ওই কারণ ওই কারণ, বৌদ্ধদের কথাই ধরো, সাইক্লিক্যাল বলেও কিন্তু প্রথম কারণ এরকম মানেন নৈয়ায়িকেরা, নৈয়ায়িক বা আরো অনেক সম্প্রদায়। কিন্তু বৌদ্ধদের কথা ধরো, সাইক্লিক্যাল মানে পিওরলি সাইক্লিক্যাল। ফার্স্ট কজ তুমি কোনোদিনই খুঁজে পাবে না, তাতে কোনো দুঃখও নেই, কারণ ওই দুঃখ, জরা, মরণ, তার থেকে ভব হয়ে আবার জন্ম, আবার দুঃখ, আবার জরা, আবার মরণ, সাইক্লিক্যালি চলছে। কাজে ফার্স্ট একটা চাকার কোনো ফার্স্ট পয়েন্ট খুঁজে পাওয়া যায় না, একটা বৃত্তের কোনো ফার্স্ট পয়েন্ট খুঁজে পাওয়া যায় না, একটা লাইনের ফার্স্ট পয়েন্ট খোঁজা যায়, স্ট্রেট লাইনের, কিন্তু একটা সার্কেলের ফার্স্ট পয়েন্ট এটা কেউ খুঁজে পায় না কোনোদিন। কাজে এরা খুব কায়দা করে কান্টের এই যুক্তিকে কাটিয়ে যাবেন। কিন্তু কান্টের কাছে তো টাইম লিনিয়ার, তাহলে তুমি সব সময় অস্বস্তি নিয়ে চলতে হবে, আমি ফার্স্টটা পেলাম না। কিন্তু উল্টোটা যদি ধরে নিই, ওই ফার্স্ট, ওই ফ্রিডমকে যদি মানি, তাহলে আমি ফার্স্ট পয়েন্টটা পেলাম। মিরাজ অফ ফ্রিডম বলেছেন, ফ্রিডমের ভ্রম বা অলিক কল্পনা। অলিক কল্পনা যদি স্বীকার করি, অন দ্য কন্ট্রারি, দো অফকোর্স অফারিং রেস্ট টু দ্য এনকোয়ারিং আন্ডারস্ট্যান্ডিং, তাহলে আন্ডারস্ট্যান্ডিং একটা থামবার জায়গা পাচ্ছে। ইন দ্য চেইন অফ কজেস by leading it to an unconditioned causality, একটা অকারণ কারণে পৌঁছে গিয়ে আমরা থামতে পারছি, একটা সময়ে গিয়ে পৌঁছাচ্ছি। that begins to act from itself, যেটা নিজের থেকেই শুরু করে, since it is itself blind, কিন্তু সেটা ব্লাইন্ড কেন? breaks away
from the guidance of those rules by which alone a thoroughly connected experience is possible. যে আমাদের এক্সপিরিয়েন্সের সম্ভাবনার যে চেইন, সম্ভাবনার যে শর্তগুলো, সেগুলো থেকে এটা আলাদা, কোনো শর্তাধীন নয়, এরকম ভাবে রয়েছে। কোনো শর্তাধীন না হলে সেটা কি করে নতুন শর্ত তৈরি করে সেটা বোঝা যায় না, এটাই বিভক। এই কথাটা কান্ট আগে বলে এসছেন যে যখন বলছিলেন ওয়ার্ল্ডের একটা বিগিনিং আছে ইন টাইম, তাহলে বলছেন বিগিনিং ইন টাইম যদি থাকে তাহলে টাইমটা চলছিল, তার কোনো একটা সময় ওয়ার্ল্ড ক্রিয়েশন শুরু হলো। টাইমের মধ্যে তো কোনো অ্যাজ সাচ ভাগ নেই, টাইম উপাধি বসে ভিন্ন ভিন্ন হয়। তাহলে কোন টাইমে শুরু হলো, সেই শুরু হওয়ার টাইমটা কি করে ডিটারমিন হবে? তার মানে শুরু হওয়ার আগে শুরু হওয়ার একটা কজ ছিল, যে টাইমটাকে এ চিহ্নিত করে দিল এই টাইমে শুরু হবে, এই যুক্তিটা দিয়ে এসছেন কান্ট। তাহলে একটা কজ মানতে হবে, না হলে শুরুই করা যাবে না। কান্ট এমন থিওরির কথা জানতেন না যেখানে বিগ ব্যাং এর মতন থিওরি, যেখানে শুরুতে টাইমও শুরু হলো, টাইম আগে ছিল না। এই থিওরির কথা কান্ট জানতেন না। কান্ট ক্লাসিক্যাল থিওরির মধ্যে কাজ করছেন, টাইমের সিরিজটা ইনফাইনাইট। তাহলে সেখানে কোনো একটা বিশেষ, এই প্রশ্নটা তখনও থেকে যাবে, যদি ওরকম আনকজড কজ থাকে তাহলে সে হঠাৎ সেই টাইমে শুরু করলো কেন, সে কি করে সেই টাইমটা ডিটারমিন করলো, সেটা হবে না। এখানে কিন্তু ওই যুক্তিটা দিচ্ছেন না ডাইরেক্টলি, এখানে বলছেন এই কজালিটিটাকে, এই ফ্রি কজালিটি থ্রু ফ্রিডম, এই যে এই কজালিটিটাকে, মানে সেকেন্ড টাইম কজালিটি 1 আর কজালিটি 2 বলি। কজালিটি হচ্ছে 1 হচ্ছে ওয়ার্ল্ডলি কজালিটি, আর কজালিটি 2 হচ্ছে ফ্রি কজালিটি। ফ্রি কজালিটিটা কিন্তু এই ওয়ার্ল্ডের ভেতরেও থাকতে পারবে না, তাহলে কজাল চেন তাকে কাপ করে ধরে নেবে। বাইরেও থাকতে পারবে না, কারণ তাহলে ভেতরে আর আসতে পারবে না। তার একাধিক কারণ হচ্ছে, বাইরে ভিতরের মধ্যে কজালিটি হয় না, কান্ট আগে বলেছেন। দ্বিতীয় কথা, সে কি করে, সে তো কন্টেন্টলেস, সে ভেতরের কজালিটিকে কিভাবে প্রভাবিত করবে? কাজে এরকম ফ্রি কজালিটি মানা যাবে না। দুটো দিক আমরা দেখলাম, এবার রিমার্কস পড়ি, এখন একটু সময় আছে। এটাকে তিনি ওই কজালিটি থ্রু ফ্রিডম এরকম বলেছেন, আবার বলেছেন ট্রান্সেন্ডেন্টাল আইডিয়া অফ ফ্রিডম, এটা এসবও বলেছেন। দ্য ট্রান্সেন্ডেন্টাল আইডিয়া অফ ফ্রিডম, সেটা কিন্তু কান্ট এই পক্ষটা মানবেন শেষে গিয়ে, কারণ আফটার অল, এক মিনিট, কেউ দরজায় নক করছে, আমি খুলে দিয়ে আসি একটু। কান্ট কিন্তু মানে ফ্রিডম মানবেন, না হলে এথিক্স হবে না। কান্টের এখানে একটা মহা সমস্যা, এখানে দেখিয়ে গেলেন যে ফ্রিডম সম্ভব নয়, কিন্তু পরে গিয়ে যেটা সম্ভব নয় সেটাও তাকে মানতে হবে, না হলে এথিক্স হয় না। এখানে দেখালেন যে ফার্স্ট কজ বলে কিছু হয় না, পরে গিয়ে তাকে মানতে হবে ফার্স্ট কজ বলে হয়,
ওরকম একজন একটা কিছু আছে, মানে গড আছে, না হলে তিনি মনে করছেন এথিক্স হবে না। দেখো কান্ট যা যা মনে করছেন আমরা কান্টের মতন করে পড়ছি, কান্ট যা যা মনে করছেন সব ঠিক মনে করছেন এটাই ধরে নিয়ে চলতে হবে সেটা নয়, কান্টের আর্গুমেন্টটা বুঝতে চেষ্টা করছি। ফ্রিডম নিয়ে দুটো পক্ষ আছে, তোমরা জানো সেই ছেলেবেলায় হসপার্সের বইতে পড়ে এসেছো। একটাকে বলে ডিটারমিনিজম, ডিটারমিনিজম আর ফ্রিডম এই রিলেশনশিপটা নিয়ে দুটো পক্ষ আছে। একটাকে বলা হয় কম্প্যাটিবিলিটি থিসিস, মানে ফ্রিডমের সঙ্গে ডিটারমিনিজম একসঙ্গে থাকতে পারে। অ্যাপারেন্টলি ফ্রিডম আর ডিটারমিনিজম একসাথে থাকে না বা থাকতে পারে না, খুব সহজেই এটা বোঝা যায়। যদি ওয়ার্ল্ডটা ডিটারমিন্ড হয় তাহলে তো সেখানে ফ্রিডম কোথায়? সব কজই তার একটা কজ আছে। আমি বলি আমার ফ্রি উইল আছে, কিন্তু ফ্রি উইলটাও কোনো একটা কজ দিয়ে ডিটারমিন্ড, কারণ ফ্রি উইলেরও একটা কজ আছে। কেন ওই ইচ্ছাটা হলো আমার, কেন আমার জল খাওয়ার ইচ্ছা হলো, সেটাও মানে পরীক্ষা করলে দেখা যাবে যে আমরা এখন জানি জল খাওয়ার ইচ্ছা কেন হলো। ডাক্তারের কাছে গেলেই পরীক্ষা করে দেখে দেবেন তোমার জলে শরীরের জল এতটা কমে গেছে, এত পার্সেন্টেজ তার, এখন তোমার শরীর জল চাইছে, তাহলে জলটা কমে যাওয়াটাই হচ্ছে কজ। আমার এতটা জল থাকলে আমার পিপাসা লাগবে না। তো এগুলো আমরা এখন জানি, আমরা মনে করছি যে আমার জল খাওয়ার খেতে আমি এমনি ইচ্ছা করছি, তা নয়। এগুলো আরো ভালো বোঝা যায়। দেখো যারা আমি কোনোদিন চিনি খাই, মিষ্টি খাই না, কোনো মিষ্টি জিনিস খাই না, খাই না কেন? আমার পছন্দ হয় না, এই কারণে খাই না দীর্ঘদিন যাবত। কখনো সখনো একদিন ইচ্ছা হয় সেদিন খাই, কিন্তু জেনারেলি মানে বছরে হয়তো একদিন ইচ্ছা হয় সেদিন খাই, না হলে খাই না। কোনো কিছুতে কোনো মিষ্টি থাকলেই আমি খেতে পারি না সেটা। কিন্তু এরকম দেখা যায় যাদের ডাক্তার মিষ্টি খেতে বারণ করেছেন, এটা সবার ঘরে ঘরেই এক্সপিরিয়েন্স আছে, বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট আছে, তারা দেখবে যে তারা চুরি করে করে মিষ্টি খায়, তাদের মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়। জিজ্ঞাসা করলে বলবে আমার ইচ্ছা হলো তাই একটু খাচ্ছি, এমনি খাই না, এমনি খাই না, ধরা পড়ে যায় যখন তখন বলে। রাত্রিবেলা লুকিয়ে ফ্রিজ থেকে বের করে মিষ্টি খায়, বাজারে বাজারে যাচ্ছি নাম করে একটু মিষ্টি কিনে খায়, বলে এরকম। কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবেন যে যারা ডায়াবেটিক এবং যারা মিষ্টি দেওয়া হয় না এবং তাদের ওই ডায়াবেটিক ওষুধ দেওয়া হয়, তাদের বডি মিষ্টি ডিমান্ড করে, তার বডিটা তখন তাকে পোক করতে থাকে মিষ্টির জন্য। যেমন নেশাগ্রস্ত ব্যক্তির নেশার সময় নেশাটা চায়, বডিটা চায়, সেভাবে আমি ইচ্ছা করে নেশা করছি কিন্তু আসলে বডিটা চায় তখন নেশা। ঠিক তেমনি মিষ্টিটা ওই বডি চায়, সেটাও ডিটারমিন্ড। কাজে আমরা যেগুলো ইচ্ছা করে করছি বলে ভাবি সেগুলো ডিটারমিন্ড, এরকম একটা ভিউ আছে। এবং বলা হয় যে ডিটারমিন থিওরিটিক্যালি, বা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা, কিন্তু থিওরিটিক্যাল কথা হচ্ছে যে ডিটারমিনিজমের সঙ্গে ফ্রিডম তো যায় না, সেটা সে হসপিটালসের বই থেকে পড়ে এসছে। কিন্তু একদল আছেন কম্প্যাটিবিলিস্ট, ফ্রিডমও আছে ডিটারমিনিজমও আছে। তার একটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে কান্ট। কান্টের ওয়ার্ল্ড দেখো একেবারে ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ড, তাতে কান্ট চ্যাম্পিয়ন বলা যেতে পারে। ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ডকে এক্সপ্লেইন করার ক্ষেত্রে একটা অসাধারণ এক্সপ্লেনেশন দিয়েছেন। সেটা সবাই মানবেন না, এই এক্সপ্লেনেশনটা পুরো মানতে গেলে পুরো ভিউটা স্ট্রাকচারটা তোমায় মানতে হবে। সেই স্ট্রাকচারটাকে বিভিন্ন জায়গা নিয়ে প্রশ্ন করা যায়, সেটা মানবেন না। এবং অনেক জায়গায় খুব মানে কি বলবো, অনেক জায়গায় যুক্তি খুব দুর্বল বলে মনে হয়। ওই যেখানে তিনি বলছেন, ধরো কয়েকটা জায়গা বলে দিতে পারে, একটা জায়গা বলি, যেখানে তিনি বলছেন যে ট্রু টু দ্য ডিসকভারি অফ অল পিওর কনসেপ্টস অফ আন্ডারস্ট্যান্ডিং। সেই ক্লুটা কি? ক্লুটা হচ্ছে
অ্যারিস্টটলের টেবিল অফ জাজমেন্টস, সেটাই হচ্ছে ক্লু। এবং ওই টেবিল অফ জাজমেন্টটাকে তিনি কমপ্লিট বলে ধরে নিয়েছেন। কেউ কমপ্লিটনেস প্রুভ করেছে? কেউ কমপ্লিটনেস প্রুভ করেনি। ওটা কিসের জোরে কমপ্লিট বলে প্রুভ করছেন তিনি? তিনি বলছেন তার কমপ্লিটনেস এর প্রুফটা এইটুকুই, এরকম নয় যেটা লজিকে তুমি কমপ্লিটনেস প্রুভ করো, সেরকম ভাবে প্রুফ কোনো হয়নি। উনি বলছেন ওখানে যে এইটার উপর খুব একটা, যাকে আমরা বলি জোলো যুক্তি দিচ্ছেন, যে কেউ তো এটাকে এখনো চ্যালেঞ্জ করতে পারেনি এখনো পর্যন্ত, তাই এটা কমপ্লিট, এর বাইরে এটা নতুন কিছু হতে পারে না। এটাই তার যুক্তি। সেই যুক্তিটাকে যদি কেটে দিলে পুরো সিস্টেম কেটে যাবে, কারণ ওর ওপরেই দাঁড়িয়ে রয়েছে 12টা ক্যাটেগরি। 12টা ক্যাটেগরি কেটে গেল, 12টাই কেন ক্যাটেগরি হবে, সেটার প্রুফ হচ্ছে ওটা। তাহলে ওই কমপ্লিটনেস এর প্রুফ ওখান থেকে আসছে, ওই প্রুফটাই খুব দুর্বল। কাজে অনেকেই কান্টকে বিভিন্ন জায়গায় সমালোচনা করবে। আর এই দুটো ওয়ার্ল্ডকে ভাগ করে নিয়েছেন, এই ভাগটাকে অনেকেই সমালোচনা করবেন। এবং অনেকেই ওই যে বললাম যে সায়েন্টিফিক রিয়েলিজম, অ্যান্টি রিয়েলিজম, কান্ট অ্যান্টি রিয়েলিস্ট ভিউটাকে অনেকেই সমালোচনা করবেন। বেশিরভাগ সায়েন্টিস্টই রিয়েলিস্ট। তারা বিশ্বাস করেন এই থিওরিটিক্যাল এন্টিটি গুলো আছে এবং তারা কজালি কাজ করে। ওই এন্টিটি গুলো সম্পর্কে আমার কোনো ইনটিউশন নেই, পিওরলি সায়েন্টিফিক গ্রাউন্ডে, ম্যাথমেটিক্যাল গ্রাউন্ডে আমি তাকে মেনেছি, কিন্তু তাকে রিয়েল বলে মানতে হবে তারা মনে করেন। এবং তার কজাল পাওয়ার আছে, কজাল পাওয়ার এক্সার্ট করে এই ওয়ার্ল্ডের ওপর, এটা তারা বলেন। কিন্তু কান্ট একভাবে সাজিয়েছে। কিন্তু কান্ট কিন্তু স্টঞ্চ কম্প্যাটিবিলিস্ট, যে ডিটারমিনিজম মানলে যে ফ্রিডম মানা যাবে না, এটার কোনো মানে নেই। তাই জন্য তিনি আগেই ভাগ করে নিয়েছেন কায়দা করে, ফিনোমেনা আর নোমেনা। ফিনোমেনাল ওয়ার্ল্ডে ফ্রিডম না থাকলেও নোমেনাল ওয়ার্ল্ডে আছে বলতে পারি। কিভাবে আছে, কিভাবে সেটা কাজ করে, সেটা এই ক্রিটিকে কিছুটা বলেছেন। বেশি জানতে গেলে অবশ্যই আমাদের সেকেন্ড এবং থার্ড ক্রিটিকে ঢুকতে হবে। The transcendental idea of freedom is far from constituting the whole content of the psychological concept of that name. Psychological concept of that name মানে কি? কি বলতে চাইছেন এখানে? যে কথাটা আমরা বলছিলাম, যে এখানে একরকম ট্রান্সেন্ডেন্টাল ফ্রিডমের কথা বলছেন, সেটার সঙ্গে ওই ফ্রিডম অফ উইল এটা যুক্ত, কারণ এটাও তো একরকম ফ্রিডম অফ উইল। এখানে বলছিলাম ওই গডের কনসেপ্ট এসে যাবে, তাহলে গডের ফ্রিডম, সেটা ফ্রিডম অফ উইল। নৈয়ায়িকের ভাষায় ঈশ্বরের ইচ্ছার স্বাধীনতা, স্বাধীন ইচ্ছা থেকে হয় জগৎ তৈরি হয়। তাহলে ফ্রিডম অফ উইলটা এসছে, কিন্তু এটা কি বলছেন? ফার ফ্রম কনস্টিটিউটিং দ্য হোল কন্টেন্ট, তাহলে ওইটার অংশ, কিন্তু সবটা না। কারণ আমরা তো আসল যেটা নিয়ে সমস্যায় পড়বো এথিক্সে, সেটা ফ্রিডম অফ উইল অফ হিউম্যান বিংস। গডের ফ্রিডম অফ উইল নিয়ে সমস্যা নেই, এখানে গডের ফ্রিডম অফ উইল নিয়ে সমস্যা দেখাচ্ছে। ওখানে সমস্যায় পড়বো আমরা মানুষের ইচ্ছার স্বাধীনতা নিয়ে, সেই জন্য বলছেন। which is for the most part empirical, কারণ ফ্রিডম অফ উইলটা একটা এম্পিরিক্যাল জগতের বিষয়। আমাদের ইচ্ছার স্বাধীনতা আছে কি নেই, আমাদের তো খুব মনে হয় এক্সপিরিয়েন্সে যে স্বাধীনতা আছে, আমি ইচ্ছা করলাম আর হাতটা তুললাম। কিন্তু তুমি যদি থিওরি মানো, থিওরি অফ কজাল ডিটারমিনেশন, তাহলে বলবো হাত তোলার পেছনেও কারণ আছে, হাত তোলার ইচ্ছার পিছনেও কারণ আছে। এবং ওই ইচ্ছার কারণ কি সেই নিয়ে নৈয়ায়িকরা একটা ফোক সাইকোলজিক্যাল এক্সপ্লানেশন দিয়েছেন, খুব ভালো সুন্দর একটা এক্সপ্লানেশন দিয়েছেন। ফোক সাইকোলজিক্যাল, কেন আমাদের ইচ্ছা হয়,
অবশ্যই সেটা একমাত্র এক্সপ্লানেশন নয়, কিন্তু সেটা অনেকটা ডিটারমিনিজমের দিকে যায়। ইচ্ছা কেন হয়? But constitutes only that the absolute spontaneity of an action as the real ground of its imputability. But this idea is nevertheless the real stumbling block for philosophy, which finds insuperable difficulties in admitting this kind of unconditioned causality. ফিলোসফিতে তো এটা খুবই সমস্যার, যেটা আনকন্ডিশনড ফিলোসফিতে এটা খুবই সমস্যার, কারণ সেখানে তো আনকন্ডিশনড কজালিটি মানাটা খুব সমস্যার, কারণ তাহলে আর ডিটারমিনিজম থাকে না, সেই জন্য বলছেন। Hence that in the question of freedom of the will, এইবার এলেন আসল কথা, এই ফ্রিডম অফ উইল, which has always put speculative reason into such embarrassment, is really only transcendental. তাহলে ফ্রিডম অফ উইল নিয়ে যে সমস্যা আমাদের এম্বারাসমেন্ট হয় এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে, তাই এটাকে ট্রান্সেন্ডেন্টাল সমস্যা বলে বুঝতে হবে। এখানে আরেকটা শব্দ পেলাম, স্পেকুলেটিভ রিজন। এই স্পেকুলেটিভ রিজনটা কিন্তু ফ্যাকাল্টি অফ রিজন। রিজনের অনেকগুলো সেন্স বলেছিলাম, তার মধ্যে একটা সেন্স বলেছিলাম ফ্যাকাল্টি অফ রিজন, সেটাই হচ্ছে স্পেকুলেটিভ রিজন। এখানে আমরা যুক্তি দিতে পারি, এটা স্পন্টেনিয়াস নয়, এটা হচ্ছে অ্যাক্টিভলি যুক্তি দিই, যুক্তি খারাপ করি, বিচার বিবেচনা করি। এখানে এই ফ্রিডমটা রিজনের আছে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর এটা নেই। আন্ডারস্ট্যান্ডিং তার ঠিক ঠিক জিনিস এলে ওইটাই করবে, ওই কাজটাই করবে। রিজন কিন্তু তা করে না, স্পেকুলেট করে। যেমন আমি বাদী পক্ষও বিচার করতে পারি, প্রতিবাদী পক্ষও বিচার করতে পারি, আমার রিজন সবটাই করতে পারে। আমি যখন বাদী পক্ষ কনসিডার করছি তখন প্রতিবাদী পক্ষ কনসিডার করছি না, যখন প্রতিবাদী পক্ষ কনসিডার করছি বাদী পক্ষ কনসিডার করছি না। আমার রিজনের এই স্বাধীনতা আছে। কিন্তু such embarrassment really only transcendental, and it concerns only whether a faculty of beginning a series of successive things or states from itself is to be assumed. এখানে আমরা এটুকুই ভাবছি যে ওইটা থেকে, ওরকম ফ্রিডম থেকে কোনো সাকসেসিভ স্টেটস আসতে পারে কি পারে না। How such a faculty is possible is not so necessary to answer. এরকম কি করে সম্ভব, কারণ এটা তো বাদীপক্ষ সম্পর্কেই বলছেন, এটা কি করে সম্ভব সেটা আমাদের উত্তর না দিলেও চলবে। Since with causality in accordance with natural laws, we likewise have to be satisfied with the a priori cognition that such a thing must be presupposed. আমাদের শুধু এইটুকু নিয়ে শান্ত থাকলে চলবে যে এরকম একটা জিনিস অবশ্যই আমাদের মেনে নিতে হবে, even though we do not in any way comprehend how it is possible for one existence to be posited through another existence, and must in this case keep solely to experience. তাহলে আমরা থেকে এইটা বুঝতে পারি না একটা স্টেট থেকে আরেকটা স্টেট কি করে আসে, ওই রকম একটা জিনিস মানলে। কিন্তু ওরকম একটা জিনিস মানতে হবে সেটা আমরা বুঝতে পারি, অন্তত এই আর্গুমেন্টের ক্ষেত্রে বুঝতে পারি। আরেকটু বলি, এই রিমার্কটা অনেক বড়, এটা পুরোটা বলছি না। এটা তোমরা পড়ে নিও। এবার অ্যান্টিথিসিসের দিকে যাই। তার মানে একটা বুঝতে পারছি আমরা ওরকম, যেটা থিসিস তার থেকে বুঝতে পারছি আমরা যে ওরকম একটা কিছু ফ্রি কজ মানতে হবে।
এখন এটা নিয়ে খুব প্রশ্ন ওঠে, দেখো যেমন এরকম প্রশ্ন তুলেছেন রিচার্ড ডকিন্স, এই প্রশ্নটা তুলেছেন খুব সিগনিফিকেন্টলি। বলছেন যারা গড মানেন, এখানে খুব প্রাসঙ্গিক হবে বলে আমি এই আর্গুমেন্টটা বলছি, উনি অনেক আর্গুমেন্ট দিয়েছেন কিন্তু এই আর্গুমেন্টটা বলছি। যারা গড মানেন তারা কি গডকে বলেন এই যে একটা কমপ্লেক্স ওয়ার্ল্ড, এটাকে এক্সপ্লেন করতে গেলে একটা জিনিস মানতে হবে, যেটা এইরকম এই আর্গুমেন্টে যে কজাল আর্গুমেন্ট, কসমোলজিক্যাল আর্গুমেন্ট, যে আনকজড। এখন রিচার্ড ডকিন্স বলছেন দেখো কজালিটির মধ্যে আমরা একটা জিনিস দেখি, যে এফেক্টটা যত কমপ্লেক্স হবে তার কজটা তত বেশি কমপ্লেক্স হবে। উনি যেহেতু বায়োলজিস্ট, ওর ক্ষেত্রে এটা খুব অবভিয়াস, কারণ আমরা দেখি যে প্রাণীর ব্রেন স্ট্রাকচার, সব প্রাণী কিছু কিছু কাজ করতে পারে, প্রাণীগুলোকে এখন আর প্রাণীদের মেশিন বলা হয় না, ডেকার্ট মেশিন বলতেন প্রাণীদের, অটোমেটন, কনসাস অটোমেটন, মেশিন বলতেন। তো অটোমেটন বলতেন। তো এগুলো সব মেশিন। তো মেশিন গুলো যত কমপ্লেক্স হয় সে তত কমপ্লেক্স কাজ করতে পারে। এখন পুরো প্রাণীর কথা বলা হয় না, এখন মেইনলি ব্রেইনের কথা বলা হয়। ব্রেইন আমরা দেখেছি সব প্রাণী কিছু কিছু করতে পারে, কাজ করতে পারে। যেমন বাবুই পাখি বাসা বাঁধতে পারে, বিভারা ড্যাম বানাতে পারে, পারে কিছু, সব পাখি বাসা বানাতে পারে কোকিল ছাড়া। কোকিল আবার আরো চালাক, অন্যের বাসায় গিয়ে ডিম পেড়ে আসতে পারে। তো কিছু কিছু জিনিস পারে, কিন্তু আমরা দেখেছি যার ব্রেন স্ট্রাকচার যত বেশি কমপ্লেক্স, সে তত বেশি কমপ্লেক্স কাজ করতে পারে। পাখিদের মধ্যে কাক সবচেয়ে চালাক, তার ব্রেন স্ট্রাকচার সবচেয়ে ভালো, সে টুল ইউজ করতে পারে, কাক টুল ইউজ করতে পারে, কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারে কাক। সেই তোমরা সেই ছেলেবেলায় কাকের জল খাওয়ার গল্প পড়েছো, সেই ইট ফেলে ফেলে জল খাচ্ছে, এটা কাক সত্যি করতে পারে। এই কাকটা, ওটা শুধু গল্প নয়। এমনকি 3-4টে স্টেপ ফলো করলে সে খাবার পাবে, সে 3-4টে স্টেপ ফলো করে ফেলে খাবার খেতে পারে উইথ টুল। মানে টুল নিয়ে 3-4টে স্টেপ করতে হবে, টুল ইউজ করতে হবে 3-4টে স্টেপে, তারপরে খাবার পাবে, সে সেটা করতে পারে কাক। ঠিক তেমনি বাঁদর, চিম্প্যাঞ্জি, তারা কিন্তু টুল ইউজ করে। আমি দুদিন আগেই ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, একটা বাঘ শুয়ে রয়েছে, খুব মজার একটা পোস্ট। একটা বাঘ শুয়ে রয়েছে, একটা বাঁদর গাছের ডালে বসে, বাঘটা ঘুমাচ্ছে, ওকে একটা লাঠি দিয়ে খোঁচাচ্ছে। দেখো ও জানে সামনে গেলে আমাকে খেয়ে নেবে, ঘুম ভেঙে গেলে রেগে রেগে মেগে আমাকে খেয়ে নেবে। তাহলে আমি গাছের ডালে বসে রয়েছি, এখন তো আমায় ধরতে পারবে না, আমি ওই কাঠিটা দিয়ে ওকে খোঁচাই, বলে ওকে খুঁচিয়ে খুঁচিয়ে ওর ঘুমটা ভাঙাচ্ছে। কোনো লাভ হবে না, কিন্তু ওর যে ঘুমটা ভেঙে যাবে এটাই ওর মজা, ও মজা পাবে। তাহলে কিরকম দুষ্টু বুদ্ধি ওর, চিন্তা করে দেখো। আমরা বলি বাঁদরামি, কিরকম বাঁদরামি ওর, কিন্তু এগুলো করতে পারে। তাহলে আমরা দেখছি যার ব্রেনের স্ট্রাকচার, মানুষ অনেক বেশি কিছু করতে পারে, চিম্পাঞ্জিরা অনেক বেশি কিছু করতে পারে, তার থেকে বেশি করতে পারে মানুষ। তাহলে যার ব্রেনের স্ট্রাকচার যত বেশি, যে ব্রেনের স্ট্রাকচার যত বেশি কমপ্লেক্স, সে তত বেশি কমপ্লেক্স কাজ করতে পারে। এর থেকে আমরা জেনারেলাইজ করতে পারি এই ওয়ার্ল্ডটা প্রচন্ড কমপ্লেক্স। কমপ্লেক্স মানে সেটা বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন, আমরাও বুঝতে পারি না এত কমপ্লেক্স। ইভেন হিউম্যান ব্রেইন, যেটা মানুষের নিজের আছে, তাকে হিউম্যান বিংস তার 5%ও এখনো পর্যন্ত বুঝতে পারেনি, তার কার্যকলাপ 5%ও সায়েন্টিস্টরা ধরতে পারেনি। তো এত কমপ্লেক্স একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেছেন যিনি, তিনি মাস্ট বি কমপ্লেক্স, তিনি সিম্পল হতে পারেন না। কাজেই ওই যে সিম্পলিসিটির যুক্তি দিয়ে সবাই বেরিয়ে যান
যে ঈশ্বরের কোনো অংশ নেই, ঈশ্বর নিরংশ, সিম্পল, সে যুক্তি খাটবে না ডকিন্সের মত মানলে, তাকে খুব কমপ্লেক্স হতে হবে। এখন যে কোনো জিনিস যেটা কমপ্লেক্স সেটার কজ থাকে, সেটা তৈরি হয়। মানুষের ব্রেইন তৈরি হতে কয়েক লক্ষ কোটি বছর লেগেছে, এবং কারণের পর কারণ এসছে, তারপর এটা তৈরি হয়েছে। তাহলে ডকিন্সের দাবি হচ্ছে যে গডের এক্সিস্টেন্স, যে ওই যে সিম্পল এক্সিস্টেন্স বলে তুমি কাটিয়ে গেলে, ওই কাটিয়ে যেতে দেব না। তাহলে গডেরও কজ থাকতে হবে, এবং সেই কজটা গডের মতোই কমপ্লেক্স হতে হবে। আবার কান্টের দিকে যদি তাকাই, ঠিক উল্টো দিকের যুক্তিটা দেওয়া যাবে। ওই বায়োলজি কি বলে, তাহলে ডকিন্সের যুক্তিটা বোঝা গেল যে গডকে ওই ওরকম সিম্পল জিনিস এরকম কমপ্লেক্স তৈরি হতে পারে। তাহলে গড ইটসেলফ নিডস এক্সপ্লানেশন, কজাল এক্সপ্লানেশন। ওরকম গড এলো কি করে যে এটা তৈরি করতে পারে? কিন্তু তার মানে দাবিটা হচ্ছে কোনো কমপ্লেক্স জিনিসই এই ওয়ার্ল্ডটাকে তৈরি করতে পারে, এবং কমপ্লেক্স জিনিসের একটা কমপ্লেক্স কজ থাকে। ওয়ার্ল্ডটা কমপ্লেক্স জিনিস, তার কমপ্লেক্স কজ হচ্ছে গড, এবং তারও নিশ্চয়ই একটা কমপ্লেক্স কজ থাকবে। এই দিক থেকে আর্গুমেন্ট, বায়োলজির দিক থেকে যাচ্ছেন। কিন্তু কান্টের পথ যদি ধরি, সঙ্গে সঙ্গে অ্যান্টিথিসিসটা তৈরি হয়ে যাবে। অ্যান্টিথিসিস কি? তুমি বায়োলজির দিক থেকেই বলো, সত্যি করে হিউম্যান ব্রেনটা কোথা থেকে এসছে? অ্যামিবার থেকে এসছে। অ্যামিবাটা খুব সিম্পল, সিম্পল থেকেই কমপ্লেক্স আসে। কাজে ডকিন্স যত সহজে মনে করছেন যে আর্গুমেন্টটাকে এস্টাবলিশ করবেন, যারা গড মানেন তারা কিন্তু, আমি তাদের হয়ে রোকালতি করছি এই মুহূর্তে, ডকিন্স অত সহজে প্রমাণ করতে পারবেন না। খুব ইন্টারেস্টিং বই, পড়ে দেখো, গড ডিলিউশন। তো গল্পের মতন পড়তে পারবে, গল্পের বইয়ের মতো, খুব ইন্টারেস্টিং বই। তো অত সহজে প্রমাণ করতে পারবে না, উল্টো দিকের আর্গুমেন্টটাই আছে। ডকিন্সকেই জিজ্ঞাসা করা যাচ্ছে, আচ্ছা মানুষের ব্রেন কোথা থেকে এলো, প্রথমে কি ছিল? ডকিন্সকে বলতে হবে, বিং এ বায়োলজিস্ট, যে প্রথমে অ্যামিবা ছিল, প্রথম প্রাণী, তারপরে কমপ্লেক্স ডেভেলপ করেছে আস্তে আস্তে। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স আসতে পারে। এটা এখানেই শেষ করছি, তোমাদের প্রশ্ন থাকলে বলো। স্যার এখানে যে এর কথাটা বললেন, যেমন হিউম্যান ব্রেনের কমপ্লেক্সিটির কথা বললেন, যে প্রথমে অ্যামিবা ছিল, এখানে এটা কজাল ফ্রেমে ফেললে একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে, যে এখানে কি চেঞ্জ যেটা হচ্ছে সেটা কি মিয়ারলি ইন্সপিরেশন অর বিকামিং? মানে যখন ডেভেলপড কজটা, মানে পার্ট পাওয়া যাচ্ছে, পরেরটা পাওয়া যাচ্ছে, তখন কি আগেরটার অ্যাট দ্যাট মোমেন্ট এক্সিস্টেন্স নেই, বাট ওটা থাকছে এরকম, নাকি ওটাই কমপ্লিটলি অন্যটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে? না, এটা দেখো, তুমি যদি বায়োলজির দিকে তাকাও, বায়োলজিতে কিন্তু কি হয়, মানে ন্যাচারাল সিলেকশন, আসলে বায়োলজির ছবিটা তো পুরো পাল্টে দিলেন। মানে গড ডিলিউশনের মানে বেসিসটা হচ্ছে ডারউইন। ডারউইন এসে পুরো পিকচারটা পাল্টে দিলেন, পুরো চিত্রটা পাল্টে যায় ডারউইন আসার পরে। কেন? আগে বলা হয়েছিল স্পিসিস গুলোকে গড ওরকম ভাবে ক্রিয়েট করে দিয়েছে। ডারউইন এসে তো একদম অন্য গল্প বললেন, স্পিসিস গুলো মিউটেবল, সেটা সবচেয়ে এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। স্পিসিস গুলো ওরকম জাতি নয়, যেরকম জাতি নৈয়ায়িকরা মানেন, ওরকম জাতি নয়। মনুষ্যত্ব একটা ফিক্সড জাতি, ওরকম নয়। একটা এমন আছে, যেমন বানরত্ব একটা জাতি, কপিত্ব একটা জাতি, মনুষ্যত্ব একটা জাতি। সাংকর্য হলে হবে না, এই তো ক্লেম, সাংকর্য তো দোষ, জাতি বাধক। কিন্তু ডারউইন দেখালেন, এবং সত্যি করে খুঁজে পাওয়া গেল, টেস্টেড, এটা থিওরি, জাস্ট একটা থিওরি নয়, টেস্টেড, ওয়েল টেস্টেড থিওরি, 200 বছর ধরে টেস্ট করা হয়েছে, কোনো
কাউন্টার এভিডেন্স পাওয়া যায়নি, বরং সাপোর্টিং এভিডেন্স পাওয়া গেছে। ডারউইন এসে দেখালেন যে এরকম মাঝের জিনিসগুলো পাওয়া যাবে, মাঝে আছে কিছু। এবং সত্যি করেই আমরা ফসিল পেলাম, দেখলাম একটা সময় ছিল যেটা পিথেক অ্যানথ্রোপাস, পিথেক মানে বানর, যেমন অস্ট্রালোপিথেক একটা স্পিসিস পেয়েছি, সেগুলো নেই, তারা চলে গেছে। কোথায় গেছে তারা? তোমার প্রশ্নের উত্তরে একটা অংশ এটা, কোথায় গেছে তারা? আসলে তাদের বুদ্ধির থেকে আমাদের বুদ্ধিটা বেশি, আমরা তাদের খেয়ে ফেলেছি, ধরে খেয়ে নিয়েছি, তারা শেষ। কিন্তু তাদের ফসিলস আছে। এখন তাহলে অস্ট্রালোপিথেক এবং মিক্সিং লিঙ্কের একটা প্রশ্ন আছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে চেঞ্জটা অনেক বেশি, মাঝখানে কিছু থাকা দরকার, সেটা এখনো খুঁজে পাওয়া যায়নি। সেগুলোকে বায়োলজিতে বলা হয় মিসিং লিঙ্ক। দেখা যাচ্ছে নিয়েন্ডারট্রেলের পরে এমন একটা মানুষ পাওয়া যাচ্ছে, হোমোসেপিয়েন্স পাওয়া যাচ্ছে। মাঝের গুলো কোথায় গেল? মাঝে এই চেঞ্জ হয়েছে, বনে আমরা দেখতে পাচ্ছি বন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এতটা চেঞ্জ একবারে হয় না। বাকি চেঞ্জ গুলো দেখছি অল্প অল্প চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে দেখছি অনেক বড় চেঞ্জ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছি মাঝে মাঝে বোধহয় স্যার একটা আছে হোমো ইরেক্টাস, কিন্তু তার মাঝে কি ছিল? হোমো ইরেক্টাস মানে হোমোসেপিয়েন্স এর মাঝখানে কি ছিল? অস্ট্রালোপিথেক না, ছিল, কিন্তু এই মাঝামাঝি জিনিসগুলো কি ছিল? আমার মনে হয় এটার উত্তর কি এরকম হতে পারে না যে মানে কিছু তো সংকর হয়েছে, কিছুটা খেয়ে নিয়েছে বলছে সার্ভাইভাল। ওই ডারউইনেরই তত্ত্ব, অস্তিত্বের মানে যে অস্তিত্বের জন্য সংগ্রাম, যারা সার্ভাইভ করার জন্য একটা জাতি একটা স্পিসিসকে নষ্ট করে দেয়। তাছাড়াও বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি, যেভাবে একটা এজ পাল্টেছে, ধরুন হ্যাঁ, আইস এজের পর থেকে। কিন্তু সেটা পার্শিয়াল উত্তর, যে কেউ, তা তো তুমি যে ঠিক, উত্তরটা দিচ্ছ পুরোপুরি ডারউইনিয়ান এভিডেন্স দেওয়া খুবই মুশকিল। হ্যাঁ, মানে না, তাদেরকে এভিডেন্স পরে খুঁজে পেতে পারি যে এরা ছিল। অনেক সময় পাওয়া গেছে, মিসিং লিঙ্ক খুঁজে পাওয়া গেছে, বহু ক্ষেত্রে পাওয়া গেছে। আরো লিঙ্ক আছে মিসিং লিঙ্ক, সব মিসিং লিঙ্ক এখন আমরা খুঁজে পাইনি। এগুলো আস্তে আস্তে খুঁজে বেরোচ্ছে, আমরা পাচ্ছি। কিন্তু একটা উত্তর হচ্ছে যে যারা দুর্বল, যারা ওই ফিট করলো না, তারা চলে গেল। কিন্তু অর্পিতার প্রশ্নে এটা পুরোটা উত্তর হলো না। তার কিছু আরেকটা পার্ট হচ্ছে যে তারা অনেকে থেকে গেল, বানররা তো সব চলে যায়নি, বানররা তো রয়েছে, গাছে তো এখনো চড়ে। কি করে রইলো? তাদের তো বুদ্ধি আমাদের থেকে কম। বুদ্ধি আমাদের থেকে কম হলে কি হবে? আমরা যেই দাঁড়াতে শিখলাম, আমাদের হাতটাকে অন্য কাজে লাগালাম, গাছে ঝোলার কাজে লাগালাম না, হাতটা অন্যরকম হয়ে গেল। ওরা গাছে চড়ে উঠে পালিয়ে যেতে পারত, আমাদের হাত দুটো ফ্রি হয়ে গেছে, আমরা হাত দিয়ে এখন লেখাপড়া করি। কাজে ওরা থেকে গেল। কাজে সেই যা যা স্পিসিস থেকে আরেকটা স্পিসিস আসছে, তার মানে পুরোনো স্পিসিস গুলো যে সবসময় শেষ হয়ে যাচ্ছে, পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে তা নয়। সেই স্পিসিসের থেকে একটা নতুন স্পিসিস তৈরি হচ্ছে, সেই স্পিসিসটাও থাকছে। কোনো কোনো ক্ষেত্রে সেই স্পিসিসটা আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। কিন্তু সে যদি নেচারের সাথে মানিয়ে থাকতে পারে, যে এইগুলোর সাথে নতুন যারা এসছে তাদেরকেও মানিয়ে নিলাম, তার ভেতরেও কিছু চেঞ্জেস এলো, যে এই নতুনটাকেও মানিয়ে নিতে পারলাম, তাহলে কিন্তু সে থেকে যাচ্ছে। যেমন মানুষ এসছে, যারা গাছে উঠতে পারতো না, অন্যান্য যারা গাছ থেকে নেমে এসেছিল তাদেরকে খেয়ে নিতে পারলাম আমরা। কিন্তু যারা গাছের চড়া তখনও জানতো, তারা কিন্তু থেকে গেল। কাজে এগুলো কিন্তু থাকে, কিছু থাকবে কিছু যাবে। ওই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ওই নিয়ম। নেচারের সঙ্গে অ্যাডজাস্ট করতে কে পারছে কে পারছে না। এই চেঞ্জ গুলো লক্ষ লক্ষ বছর ধরে হয়, এটা ডারউইন বললেন। ওরকম নয় 5,000 বছর আগে একজন তৈরি করে দিয়ে গেছে। কিন্তু গোড়ার গল্পটা এই, তুমি ডারউইনিজম মানতে পারো, ঠিক আছে, কিন্তু ডারউইনিজম মানলে আবার এটা থেকেও মানতে হবে যে অ্যামিবা থেকে সবকিছু এসছে। অ্যামিবাটা কি করে তৈরি হলো এটা কেউ বলতে পারে না, এখনো কেউ জানে না। মানে লাইফটা এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম আপনাকে, যে হ্যাঁ, ডারউইনের এই তত্ত্বে অ্যামিবা যদি প্রথম প্রাণী হয়, তাহলে সেটা কিভাবে এলো, প্রাণ বা আমাদের পৃথিবীটা এরম কেন যেটা এভাবে
মানে না, আমাদের একটা উত্তর হচ্ছে যে আমাদের পৃথিবীর সব রকম মানে ঠিক প্রাণ বানাতে পারে এর সব কন্ডিশন এখানে সমাবধান হয়েছে, কিন্তু হলেও প্রথম প্রাণটা কি করে এলো? সায়েন্টিস্টরা এখনো জড়র থেকে প্রাণ আবিষ্কার করার উপায় বের করেননি, করতে পারেননি। একটা প্রাণ থেকে আরেকটা প্রাণ তৈরি করে ফেলতে পারেন, পুরো ক্লোনিং করে ফেলতে পারেন, কিন্তু নতুন করে প্রাণ তৈরি করতে এখনো পারেননি সায়েন্টিস্টরা। একটা থিওরি হচ্ছে কোনো উল্কাপিণ্ড থেকে প্রাণ একটা মানে বেসিক এলিমেন্ট এবং কোনো উল্কাপিণ্ড থেকে এসে পড়েছে পৃথিবীর বুকে এবং উপযুক্ত আবহাওয়া পেয়ে সেখানে তৈরি হয়েছে। এটা একটা থিওরি, কিন্তু সেটা ওই গড থিওরির মতোই, তার এক্সপ্লানেশন লাগবে যে কি করে এলো, সেটা নেচার কি, সেগুলো এখনো ধরতে পারেনি। কিন্তু গল্পটা এই মানে আর্গুমেন্টের দিক থেকে বলছি যে ডকিন্স যে আর্গুমেন্ট দিলেন সে আর্গুমেন্টটার উল্টো দিকটাও আছে। উনি বলছেন কমপ্লেক্স জিনিসের কমপ্লেক্স কজ থাকে, কিন্তু সেই দিকের আর্গুমেন্টটা একদম ঠিক। সত্যি করে আমরা দেখছি বায়োলজিতে তাই হয়, যত কমপ্লেক্স ব্রেন হয় তত কমপ্লেক্স এফেক্ট কাজ করতে পারে সেই প্রাণী। কিন্তু উল্টো দিকের আর্গুমেন্টটাও থাকে, কমপ্লেক্স ব্রেনটা এলো কোথা থেকে? ওই বায়োলজি মেনে এসছে তো অ্যামিবা থেকে। তাহলে কমপ্লেক্সের কজটা কমপ্লেক্সই হতে হবে, এই নিয়মটা তো ভঙ্গ হয়ে যাচ্ছে। এটাই বক্তব্য। আমি একটু মানে যারা একটু গড গড করে, গড পছন্দ করে, তাদের পক্ষে একটু ওকালতি করলাম আর কি। আমাদের কাজ তো ওকালতি করা। আর কোন প্রশ্ন বলবে? না একটা বিষয় জানার ছিল, আপনি পরের দিন বললেও হবে। এই যে আমরা আমাদের এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড বা ন্যাচারাল ওয়ার্ল্ডে এই ডিটারমিনিজম যেভাবে কান ব্যাখ্যা করলেন, এটা তো বুঝতে পারলাম। আমার ফ্রি উইলটা আছে সেটাও ডিটারমিনেট। আমার এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে যে উইল, এই উইলটা ডিটারমিনেট হচ্ছে কোনো একটা উইল দ্বারা, সেটা কোনো একটা উইল দ্বারা। তো সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এই যে মানে একটা কমপ্লিট ফ্রি উইল, যেটা মানে এই যেমন ভাবে বললো আনকজড ফ্রিডম আর কি, সেটা মানে এটা থাকা কিভাবে সম্ভব এই জায়গাটা? আর আমাদের ইচ্ছে কেন হয়? আপনি যে প্রসঙ্গটা বললেন নৈয়ায়িকদের একটা ফোক সাইকোলজির ব্যাখ্যা আছে, এটা যদি আপনি পরের দিন একবার বলেন শুরুতে। না, ইচ্ছা হয়তো সিম্পল, ব্যাখ্যাটা খুব সিম্পল। আমরা সাধারণ যে ইচ্ছাগুলো হয়, কিছু জিনিসের ইচ্ছা আমাদের স্বাভাবিকভাবেই আছে, আমরা তৈরি হয়েছে ওরকম। দুঃখ ত্যাগ করবার ইচ্ছা, দাঁত ব্যথা হচ্ছে, দাঁত ব্যথাটা চলে যাক, এই ইচ্ছাটা, এটা কি আর কোনো কারণে হয়? দাঁত ব্যথা হলেই হয়। এটা আমরা ইনবিল্ট, এই ইচ্ছাটা যে আমার দুঃখটা থাকবে না। ঠিক তেমনি আমার সুখ হবে, এই ইচ্ছাটাও ইনবিল্ট। দুঃখ হবে না, সুখ হবে, দুটো ইনবিল্ট ইচ্ছা। বাকি ইচ্ছাগুলো এই ইচ্ছার অধীন। মানে আমরা সেই জিনিসগুলোও চাই যাতে আমার সুখ বেশি হবে। আমি ঘরে ছিলাম, হাত পাখা চালাচ্ছিলাম, এবার ইলেকট্রিক ফ্যান চাই। ইলেকট্রিক ফ্যানটা অ্যাজ চাই না, ওটা অ্যাজ তেমন কোনো কারণ না। ওটা থেকে কি হবে, আমার হাত নাড়ানোর কষ্টটা, দুঃখটা দূর হবে, ওই জন্য চাই। তাহলে ওটা একটা অন্য ইচ্ছার অধীন, যে হাত নাড়িয়ে কষ্ট করব না, কষ্টটা যাক, এই ইচ্ছার অধীন ওটা। কিন্তু সেই ইচ্ছাটাই যেগুলো অন্য ইচ্ছার অধীন, সেই ইচ্ছাটা কেন হয়? সেই ইচ্ছাটা হয় আমাদের, এক হচ্ছে আমাদের ওটার প্রতি একটা চাহিদা থাকে, ওটা আমার ভালো করবে, উপকার করবে, এই একটা জ্ঞান আমার থাকতে হয়। আমি যেটা চাই না সেটা আমাকে দিয়ে গেল কেউ, বা যেটা চাই না সেটার জন্য আমি তো কোনো পরিশ্রম করি না। আমি চাষি হতে চাই না, তাই জন্য ছেলেবেলা থেকে মাটি কাটতে আমি চেষ্টা করিনি। যে চাষার ছেলে জানে চাষ করে খেতে হবে, সে ছেলেবেলা থেকে মাটি কাটার চেষ্টা করে, কারণ ওটা চায় যে ওইটাই করতে হবে। আমি চেষ্টা করিনি, তুমিও করনি। চাষার ছেলেও হতে পারো, কিন্তু তাও করনি। তো সে করে না, তার মানে আমরা যেটা চাই, আমার যেটা উপকার হবে বলে আমি মনে করি, এটা হতে হবে। আরো কতগুলো জিনিস লাগে, এটা আমার দ্বারা হবে, এই জ্ঞানটাও হওয়া দরকার। যেভাবে আমার দ্বারা গান গাওয়া হবে, সে
গান চেষ্টা করে, গান গান প্র্যাকটিস করে। এখন এখানে এই যে এই জ্ঞানটা লাগে আমার দ্বারা হবে, এর থেকে এটা ধরে নিও না এই জ্ঞানগুলো যথার্থ জ্ঞান লাগে। অনেক লোকই এমন দেখতে পাবে, তোমার আশপাশেই দেখবে, রাত দিন ওই সা করে গাইছে, কান মাথা ঝালাপালা হয়ে যায়। হ্যাঁ, সে কখনোই কিছুতেই মানতে রাজি নয় যে তার দ্বারা হবে না। তাহলে তার কৃতিসাধ্যতা জ্ঞান থাকে, যেটা আমার দ্বারা হবে, সে ভাবছে হবে। আমি বুঝতে পারছি হবে না, ওর দ্বারা ও ঘটতে যাচ্ছে, ওর দ্বারা হবে না। মনে পড়লো আপনি বলেছিলেন একবার কৃতিসাধ্যতার জ্ঞান আর এই ইষ্ট সাধন, কৃতিসাধ্যতা আর ইষ্ট সাধনতা, এরকম জ্ঞান থাকে। আরো কিছু জিনিসের জ্ঞান থাকে, যে আমার কাছে ওই উপাদানগুলো আছে, এই জ্ঞানগুলো থাকতে হবে, যে আমার যে জিনিসগুলো আছে। আমার খুব ইচ্ছা ছিল ছেলেবেলায় পেন্টিং শিখবো। একটা বয়সে যখন মাধ্যমিক পাশ করলাম তখন পেন্টিং শিখবো বা মিউজিক শিখবো। একটা যখন মাধ্যমিক পাশ করলাম তখন বুঝলাম প্রথমেই আমার এই জ্ঞানটা হলো। তার আগে আশা ছিল খুব, যত বয়স বাড়ে না তত জগৎটা ছোট হয়ে আসে। এটা পারি না, ওটা পারি, ছেলেবেলায় সব পারি। আমি পাইলট হতে পারি, আমি গাড়ি চালাতে পারি, আমি সবচেয়ে বেশি বাসের কন্ডাক্টর হতে পারি। হ্যাঁ, তো সব পারি। কিন্তু যত বড় হয় মানুষ তত জানে এটা পারবো না, ওটা পারবো না। আমার প্রথম জ্ঞান হলো যে আমার দ্বারা পেন্টিং, গান গাওয়া হবে না। কেন হবে না? হবে না এই কারণে, সেটার জন্য যে খরচা করতে হবে, এক একটা ক্যানভাস কিনতে যে খরচা, বা গান গাইতে গেলে তার সরঞ্জাম ইত্যাদির যা খরচা, সেগুলো আমি করতে পারবো না। তাহলে বিনা পয়সায় যে পড়া যায় ফ্রি কলেজে, স্কুলে, সে ফ্রি কলেজে, তখনকার দিনে স্কুলে পড়ানো হতো না, কলেজে। তো মানে স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়ানো হতো, তো কলেজে পড়ানো হতো না, কোনো কোনো স্কুলে উচ্চ মাধ্যমিকও পড়ানো হতো। কলেজ, আমি কলেজে পড়তাম, তো কলেজে গিয়ে ভর্তি হই ফ্রি সরকারি কলেজে। এটা আমার দ্বারা চেষ্টা করলে হলেও হতে পারে। তাহলে বুঝছো যে এখানে গল্পটা বলা নিজের গল্প শোনানোর জন্য নয়, যে গল্পটা বলার এই কারণ যে আমার উপাদানও বধ হতে হবে। মানে আমার কাছে সরঞ্জামগুলো থাকতে হবে। আমার রাঁধবার খুব ইচ্ছা, খাওয়া খিদে পেয়েছে, রাঁধতে হবে, এবং আমি মনে করছি আমি রাঁধতে পারি, কিন্তু আমার রান্নার জিনিস নেই, শাকসবজি নেই, তাহলে তো হবে না। তাহলে সেটাও একটা কারণ। তাহলে এগুলোও থাকতে হবে। তাহলে আমার ইচ্ছা যখন না হলে আমার ইচ্ছাই হবে না রান্নার। রান্নার ইচ্ছা কি করে হবে? জিনিসগুলো দেখলে তারপর রান্নার ইচ্ছা হবে। তাহলে উপাদানের প্রত্যক্ষ জ্ঞান হতে হবে, যেগুলো আমার কাছে উপস্থিত আছে। তারপরে ইচ্ছা থাকতে হবে রান্না করবার। আমি যদি খুব অলস হয়ে যাই, কিনে খাবো, তাহলে ইচ্ছাও নেই, তাহলে হবে না। পারতে হবে রান্না করতে, যে না আমি রান্না করতে পারি, এবং আমার খিদে পেতে হবে। আমি বুঝতে হবে এই টাইমে আমার খেতে হবে, খিদে পাবে, আমি তাই রান্না করছি। এই এতগুলো এইসব কারণ থাকতে হবে। তো কারণের অধীন আমার ইচ্ছাটা, রান্না করার ইচ্ছাটা। ওরা বলবেন পাক প্রাকং পাকং কৃত্যা সাধয়া, আমি এরকম আমাদের জ্ঞান হয় যে আমি কৃতির দ্বারা পাক করতে পারি, এরকম জ্ঞান হবে। যে জানে আমার দ্বারা রান্না হবে না, সে আর রান্না করতে যাবেও না। এটা একটা খুব ফোক সাইকোলজিক্যাল ব্যাখ্যা, খুব সহজ ব্যাখ্যা। এটা আমাদের খুব সাধারণ বুদ্ধি দিয়ে এই ব্যাখ্যাটা বোঝা যায়। এটার জন্য খুব নিউরো সায়েন্স পড়তে হয় না। যাই হোক, এটা নিয়ে আমরা ফার্দার আলোচনা করব, যখন ফ্রিডমের আলোচনা আসবে তখন অনেক কথাই আসবে। তাহলে এগুলো কারণের অধীন। ইচ্ছাটা আমরা দেখলাম কারণ, এখানে তো গল্প বলার কারণ হচ্ছে যে ইচ্ছাটা কারণের অধীন। কিন্তু এটা কারণের অধীন বললে আর এথিক্স হয় না, পাপ পুণ্য হয় না, কোর্ট কাচারি হয় না, সব তুলে দাও। ইচ্ছা করে যদি কেউ বাধ্য হয়ে কোনো কাজ করে, তার জন্য তার পাপ হওয়া, পুণ্য হওয়ার কিছুই নেই। তুমি কেন মাটিতে দাঁড়িয়ে রয়েছো, তুমি কেন শূন্যে নেই, তাই তোমার শাস্তি, এরকম কোনো আইন দেশে নেই। কারণ ওটা বাধ্য হয়ে করে। মাটির উপরই থাকতে আমি বাধ্য, আমি শূন্যে থাকতে পারি না। তাই জন্য এখানে কোনো আইন বানানো হয়নি, নাহলেই বানিয়ে ফেলতো একটা আইন পার্লামেন্টে। তো ইচ্ছার স্বাধীনতা না মানলে, যেখানে থাকে না, সেখানে এই সমস্ত এথিক্স, ল, লিগালিটি, ইভেন
পাপ পুণ্য এগুলো কিছুই থাকে না। সেগুলো রাখতে গেলে তোমায় ফ্রিডম মানতে হবে। তাহলে উভয় তো পাশারজ্জু, যে একদিকে হচ্ছে তোমার ডিটারমিনিজম মানতে হবে কান্টের ক্ষেত্রে, আর অন্যদিকে হচ্ছে এথিক্স রাখতে গেলে ফ্রিডম রাখতে হবে। দুটোকে কি করে রাখা যায় একই সঙ্গে, সেটাই দেখা যাক। আজকে এখানেই শেষ করি, অনেক বড় হয়ে যাচ্ছে লেকচার, 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে।